চড়তে কল্পনা করুন একটা সাধারণ উটুনি চড়তে চড়তে ভুল করে অন্য গোত্রের চারণভূমিতে ঢুকে পড়েছে আর সেটিকে হত্যা করা হলো। উটুনি হত্যার মতো একটা তুচ্ছ ঘটনা। হ্যাঁ, তো আধুনিক যুগে এই ঘটনার পরিণতি কি হতে পারত? হয়তো একটা মামলা বা কিছু জরিমানা, খুব বেশি হলে কয়েকদিন উত্তেজনা, তাই না? একদম। হয়তো থানা পুলিশ হতো। ঠিক, কিন্তু আমরা যে সময়ের কথা বলছি তখন এই একটা উটুনি হত্যার জের ধরে দুটি পরিবারের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। আর সে যুদ্ধ 1 বা 2 বছর নয়, টানা 40 বছর ধরে চলেছিল। অভাবনীয়। টানা 4 দশক। বনু বকর আর বনু তাগলিব গোত্রের মধ্যে চলা এই রক্তক্ষয়ী সংঘাত ইতিহাসে বসুস যুদ্ধ নামে পরিচিত। কোনো কেন্দ্রীয় সরকার নেই, থামানোর জন্য কোনো পুলিশ বা আদালত নেই, কেবল গোত্রের সম্মানের জন্য 4 দশকের নিরবচ্ছিন্ন রক্তপাত। হ্যাঁ, আর 7ম শতাব্দীর আগের আরব উপদ্বীপের চিত্রটা শুনতে অনেকটা এমনই লাগে, যাকে আমরা খুব সহজেই আয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলে একপাশে সরিয়ে রাখি। ঠিক বলেছেন। খাটা খুব সহজ। আমরা তো ধরেই নিই যে সেই সময়কার সমাজ মানেই কেবল চরম বিশৃঙ্খলা আর অজ্ঞতার এক আদিম রূপ। একদম। কিন্তু সেই রুক্ষ মরুভূমির আড়ালে যে অসাধারণ মেধা, বিশ্বব্যাপী বাণিজ্য নেটওয়ার্ক আর অত্যন্ত জটিল কিছু সামাজিক কাঠামোর অস্তিত্ব ছিল, তা এই প্রচলিত ধারণার নিচে অনেক ক্ষেত্রেই ঢাকা পড়ে যায়। হ্যাঁ। যদি আমরা একটু তলিয়ে দেখি, তবে বুঝতে পারব এই বিশৃঙ্খলা আসলে কোনো উদ্দেশ্যহীন নৈরাজ্য ছিল না, বরং এর পেছনে ছিল টিকে থাকার এক মরিয়া সংগ্রাম। আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা সেই প্রচলিত ধারণার দেয়ালটাই ভাঙতে চাই। আমরা দেখতে চাই প্রাক ইসলামী যুগের এই মানুষগুলো আসলে কারা ছিল, কিভাবে তারা টিকে ছিল, আর সত্যি কি তাদের সমাজটা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত ছিল। খুব প্রাসঙ্গিক কিছু প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে আমাদের চোখ রাখতে হবে তাদের মাটির দিকে। ভৌগোলিক অবস্থান কিভাবে একটা গোটা জাতির মনস্তত্ত্ব গড়ে তোলে, তার সবচেয়ে বড় উদাহরণ হল এই আরব উপদ্বীপ। ঠিক, 3 দিকে বিশাল সাগর। হ্যাঁ, দক্ষিণে আরব সাগর, পূর্বে পারস্য উপসাগর আর পশ্চিমে লোহিত সাগর, আর উত্তরে দুর্গম মরুভূমি এবং ইরাক ও শাম অঞ্চলের সীমানা। আর এই প্রাকৃতিক দেয়ালগুলো ভৌগোলিক প্রাচীরগুলো কেবল তাদের সীমানাই নির্ধারণ করেনি, বরং তাদের ভাগ্যও লিখে দিয়েছিল। ভাগ্য লিখে দিয়েছিল বলতে? ধরুন, চারপাশের এই দুর্ভেদ্য ভৌগোলিক বিচ্ছিন্নতা তৎকালীন রোমান বা পার্শ্বিকদের মতো বড় বড় সাম্রাজ্যকে আরবদের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা থেকে বিরত রেখেছিল। ও, তার মানে তারা সাম্রাজ্যগুলোর হাত থেকে রক্ষা পেয়েছিল। একদম, তারা ছিল স্বাধীন। কিন্তু মজার ব্যাপার হল, এই বিশাল ভূখণ্ডে যারা বাস করত, তারা সবাই কিন্তু শেকড়গতভাবে একই আদি আরব ছিল না। তাই নাকি? হ্যাঁ, আরব জাতিকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটি হল আরবে আরেবা, যাদের আদি নিবাস ছিল দক্ষিণের ইয়েমেন অঞ্চলে। এদের প্রধান 2টি শাখা ছিল, কাহলান আর হিমেয়ার। আচ্ছা। মূলত এরাই ছিল খাঁটি আদি আরব। এরাই সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলা শুরু করে। আর দ্বিতীয় ভাগটি হল আরবে মুস্তারিবা বা আরবিকৃত আরব, যাদের শেকড় গিয়ে মিশেছে আদনানের সাথে। এখানে ইতিহাসের একটা দারুণ বাঁক রয়েছে। ইসমাইলের গল্পটা ঠিক ধরেছেন। এই আদনানীদের আদি পিতা নবী ইসমাইল কিন্তু শুরুতে আরবি বলতেন না। তিনি কথা বলতেন তার পিতা ইব্রাহিমের ভাষা, সুরিয়ানি ভাষায়। হ্যাঁ, সুরিয়ানি বা সিরিয়াক ভাষা। কিন্তু তিনি যখন উত্তরের দিক থেকে মক্কায় এসে উপস্থিত হলেন আর কহাতানি বংশোদ্ভূত জুরহুম গোত্রের সাথে বসবাস করতে শুরু করলেন, তখন একটা চমৎকার ঘটনা ঘটল। আমি এটাকে অনেকটা কালচারাল অসমোসিস বা সাংস্কৃতিক আত্মীকরণের মতো দেখি। দারুণ একটা টার্ম ব্যবহার করেছেন, কালচারাল অসমোসিস। একটা ভিন্ন ভাষাভাষী গোষ্ঠী মরুভূমির বুকে আর একটা ভাষার সাথে মিশে গেল। তারা শুধু ভাষাই শিখল না, বরং পুরো আরব সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গেল যে পরবর্তীতে তাদেরকেই আমরা আরবিকৃত আরব হিসেবে চিনি। আর এই আত্মীকরণ কিন্তু একদিনে হয়নি। এটি ছিল কয়েক প্রজন্ম ধরে ঘটে চলা একটি প্রক্রিয়া। মরুভূমির কঠোর বাস্তবতায় টিকে থাকতে হলে আপনাকে স্থানীয়দের সাথে মিশতেই হবে। জুরহুম গোত্রের সাথে বিবাহ বন্ধন, ব্যবসা এবং প্রতিদিনের সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই ইসমাইলের বংশধরেরা
ধীরে ধীরে আরবি ভাষা আর আরবীয় প্রথাগুলোকে নিজেদের করে নেয়। আর কালক্রমে এই আরবে মুস্তারিবারাই মক্কা এবং এর আশেপাশের অঞ্চলের প্রধান শক্তিতে পরিণত হয়। একদম। তবে হ্যাঁ, এর বাইরেও আদ বা সামুদের মতো কিছু বিলুপ্ত গোত্র ছিল, যাদের বাইদা বলা হতো, যারা কালের গর্ভে হারিয়ে গেছে। দাঁড়ান, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। আপনি বলছেন তারা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ছিল, বাইরের সাম্রাজ্যগুলো তাদের ছুঁতে পারেনি এবং তারা নিজেদের মতো করে একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিল, তাহলে মানে তাদের আধ্যাত্মিক বিশ্বাস এত বিচিত্র হলো কিভাবে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা জানি পবিত্র কাবাঘরের ভেতরে ও আশেপাশে প্রায় ৩৬০টি আলাদা আলাদা মূর্তি ছিল। যদি তারা এতই বিচ্ছিন্ন থাকে তাহলে এতগুলো ভিন্ন ভিন্ন দেবতার ধারণা কোথা থেকে এলো? এটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয়। এখানে বিচ্ছিন্নতা বলতে রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্ত থাকাকে বোঝানো হচ্ছে, বিশ্ব থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা নয়। ও আচ্ছা, মানে তারা রাজনৈতিকভাবে স্বাধীন ছিল কিন্তু আইসোলেটেড ছিল না। ঠিক। আদিতে তারা একত্ববাদ বা নবী ইব্রাহিমের দর্শনে বিশ্বাসী ছিল, যাকে তারা দিনে হানিফ বলত। কিন্তু আমরা বেন লুহাই নামক এক ব্যক্তি যখন ব্যবসার প্রয়োজনে উত্তরের সিরিয়া বা শাম অঞ্চলে যাতায়াত শুরু করেন, তখন তিনি সেখানকার জাঁকজমকপূর্ণ মূর্তি পূজা দেখে প্রভাবিত হন। আর তিনি কি প্রথম মূর্তি আনেন? হ্যাঁ, তিনি প্রথম আরব উপদ্বীপে মূর্তি পূজার প্রচলন করেন। বাণিজ্যের পথ ধরে এভাবেই নতুন নতুন বিশ্বাস মরুভূমিতে প্রবেশ করতে শুরু করে। তার মানে বাণিজ্য পথগুলো কেবল পণ্যই আনত না, রীতিমতো নতুন ধর্ম আর দর্শনও নিয়ে আসত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারা পরম সৃষ্টা হিসেবে আল্লাহকে ঠিকই স্বীকার করত। একদম করত। কাবাঘরের প্রতি তাদের অগাধ সম্মান ছিল। ইব্রাহিমের সময় থেকে চলে আসা হজের রীতিও তারা পালন করত। কেউ যদি তাদের জিজ্ঞেস করত যে আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা নির্দ্বিধায় আল্লাহর নাম নিত। হ্যাঁ, এটা একটা দারুণ স্ববিরোধিতা। আবার পাশাপাশি প্রতিটি গোত্রের জন্য আলাদা আলাদা মূর্তি ছিল। এমনকি হজের সময় তাদের যে মন্ত্র বা তালবিয়া ছিল, সেখানেও তারা অন্যান্য দেবদেবী অংশীদারিত্ব যুক্ত করেছিল। এটা কি একটা চূড়ান্ত মাত্রার আধ্যাত্মিক স্ববিরোধিতা নয়? আধুনিক দৃষ্টিকোণ থেকে এটি স্ববিরোধিতা মনে হলেও তৎকালীন সমাজ কাঠামোতে এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। তারা এই মূর্তিগুলোকে সরাসরি সৃষ্টা মনে করত না। তাহলে কি মনে করত? তারা মূর্তিগুলোকে পরম সৃষ্টার কাছে পৌঁছানোর মাধ্যম বা মিডিয়াম হিসেবে ব্যবহার করত। আর এই ৩৬০টি মূর্তির পেছনে রাজনৈতিক কারণও ছিল। কিন্তু পলিটিক্স, আধ্যাত্মিকতার ভেতরে পলিটিক্স। অবশ্যই কাবাঘর ছিল পুরো আরব উপদ্বীপের কেন্দ্রবিন্দু, তাই প্রতিটি গোত্রের নিজস্ব একটি মূর্তি সেখানে থাকার মানে হল আধ্যাত্মিক এবং রাজনৈতিক জগতেও নিজেদের গোত্রের একটা শক্ত অবস্থান নিশ্চিত করা। মানে অনেকটা সংসদে নিজেদের রিপ্রেজেন্টেটিভ রাখার মতো। একদম তাই। এটি ছিল ধর্ম আর গোত্রীয় রাজনীতির এক অদ্ভুত মিশ্রণ। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে দেখতে পাবো এই মিশ্রণটা কেবল মূর্তি পূজাতেই সীমাবদ্ধ ছিল না। ঠিক বলেছেন। পুরো আরব উপদ্বীপ খুঁজলে দেখা যায় ইয়েমেন এবং উত্তরের নাজরান অঞ্চলে খ্রিস্টান ধর্মের বড় প্রভাব ছিল। মদিনা, যা তখন ইয়াসরিব নামে পরিচিত ছিল, বা খাইবার অঞ্চলে ইহুদিদের শক্ত বসতি ছিল। হ্যাঁ, আর দক্ষিণাঞ্চলে সাবেই বা নক্ষত্র পূজারীদের দেখা যেত। আর পূর্বাঞ্চলে পারস্যের প্রভাবে আগুন পূজারী বা মাজুজেরও অস্তিত্ব ছিল। মানে পুরো অঞ্চলটা ছিল নানা ধর্মের বিশাল এক মেল্টিং পট। ঠিক তাই। কিন্তু সমাজ তো শুধু ধর্মের মেল্টিং পট দিয়ে চলে না। একটা সমাজে যখন কোনো সুনির্দিষ্ট কেন্দ্রীয় রাষ্ট্র থাকে না, কোনো একক ধর্মীয় অনুশাসন থাকে না, তখন সেই সমাজটি অস্তিত্ব টিকিয়ে রাখে কিভাবে? এখানে চলে আসে মরুভূমির সবচেয়ে কঠিন আইন, গোত্রের বাঁধন, রক্ত আর গোত্রের সম্পর্ক। হ্যাঁ, এই জায়গাটাতেই প্রাক ইসলামী আরবের আসল রূপটা বেরিয়ে আসে। রাষ্ট্র বা পুলিশের অনুপস্থিতিতে তাদের টিকে থাকার একমাত্র উপায় ছিল আসাবিয়াভা বা অন্ধ গোত্রপ্রীতি। তাদের জীবনযাত্রা ছিল বেদুইন বা মরুচারী। এই শুষ্ক ক্ষমাহীন মরুভূমি তাদের মনস্তত্ত্বকেও অত্যন্ত উগ্র করে তুলেছিল, তাই না? একদম। গোত্রের একজন সাধারণ মানুষ সামান্য লাঞ্ছনার শিকার হলে পুরো গোত্র তার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। গোত্রের লোক মজলুম হোক বা জালেম, তাকে সাহায্য করাটাই ছিল একমাত্র অলিখিত আইন। তবেই অন্ধ গোত্রপ্রীতিকে কেবল অপরাধ প্রবণতা হিসেবে দেখলে ভুল হবে। কেন? কারণ মরুভূমির রুক্ষ প্রকৃতিতে একা একজন মানুষের কোনো মূল্য ছিল না। আপনি যদি আপনার গোত্রের দুর্বল কোনো সদস্যকে রক্ষা করতে না পারেন, তাহলে অন্য গোত্রগুলো ধরে নেবে যে আপনারা দুর্বল। আর মরুভূমিতে দুর্বলতার শাস্তি হল বিলুপ্তি। একদম ঠিক।
তাই যে কোনো মূল্যে গোত্রের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করাটাই ছিল তাদের সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার কৌশল। বিষয়টা অনেকটা ডিস্টোপিয়ান মুভির কনসেপ্ট বা গ্যাং ওয়ারের মতো, যেখানে আপনার গ্যাং বা গোত্রই হলো আপনার একমাত্র সুরক্ষা বলয়। গোত্রের সম্মান ক্ষুণ্ণ হলে স্বগোত্রীয় মহান কাউকেও হত্যা করতে তারা পিছপা হতো না। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা তেমনই ছিল। কিন্তু এভাবে অনন্তকাল ধরে চলতে থাকলে তো তারা নিজেদের মধ্যেই লড়াই করে নিশ্চিহ্ন হয়ে যেত। এই চিরস্থায়ী সংঘাত থামানোর কি কোনো উপায় ছিল না? সমাজকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তাদের চমৎকার কিছু সামাজিক মেকানিজম ছিল। যেমন যেমন মক্কার কুরাইশরা তুলনামূলকভাবে শান্তশিষ্ট ছিল। তাদের দারুন নাদোয়া নামের একটি গোত্রীয় সংসদ ছিল, যেখানে তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করত। দারুণ না দোয়া। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এর চেয়েও বড় মেকানিজম ছিল পবিত্র মাস এবং হারাম শরীফের ধারণা। এই ধারণাটি তো একটি দারুণ সামাজিক প্রেশার রিলিজ ভালভের মতো কাজ করত। একদম। মানে বছরের ১২ মাসের মধ্যে ৪টি মাস রজব, জিলকদ, জিলহজ এবং মুহররমকে তারা সম্পূর্ণ যুদ্ধমুক্ত ঘোষণা করেছিল। সারা বছর আপনারা যুদ্ধ করছেন, কিন্তু এই ৪ মাস আপনারা অস্ত্র নামিয়ে রাখবেন। সে সময় সব ধরনের হত্যা ও রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কাবার চারপাশে সীমানার ভেতরে তো এমনকি পিতার হত্যাকারীকে হাতের কাছে পেলেও কেউ আক্রমণ করত না। এটা প্রমাণ করে যে তারা সম্পূর্ণ নয়রাজ্যের মধ্যে ছিল না। না, তাদেরও নিজস্ব কিছু অলঙ্ঘনীয় নিয়ম ছিল। আর এই নিয়মগুলোর মধ্যেই লুকিয়ে আছে মানব চরিত্রের সবচেয়ে বড় বৈপরীত্য। বৈপরীত্য মানে? এই সমাজকে বুঝতে হলে তাদের অবক্ষয় এবং গুণাবলীর এই চরম দ্বন্দ্বটা বুঝতে হবে। একদিকে সমাজে চরম অবক্ষয়ের চিত্র দেখা যায়। সমাজে উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। তাদের অনেকটা দাসীদের মতো দেখা হতো। আর মদ্যপান করা এবং বংশমর্যাদা নিয়ে অহংকার করা ছিল তাদের আভিজাত্যের প্রতীক। হ্যাঁ, ঠিক। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। যে সমাজ এতটা রুড, সেই একই সমাজের মানুষ আবার মিথ্যে বলাকে চরম ঘৃণা করত। একদম। কেউ একবার মিথ্যে বললে সমাজে তার আর কোনো সম্মানই অবশিষ্ট থাকত না। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে তাদের মেহমানদারির গল্প শুনলে। একজন অপরিচিত অতিথির জন্য নিজেদের একমাত্র সম্বর বা ধরুন সবচেয়ে দামি যুদ্ধাশ্বটি হাসি মুখে জবাই করে দেওয়া, এটা তো অভাবনীয়। হাতেম তাইয়ের দানশীলতার গল্প তো আজও আমরা উদাহরণ হিসেবে টানি। যে সমাজে সম্পদের এত আকাল, সেখানে এমন চরম ত্যাগ তারা কেন করত? এর মূল কারণ হল আধুনিক সমাজের সাথে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার পার্থক্য। আধুনিক যুগে আমরা আইন, পুলিশ বা বিচার ব্যবস্থা দিয়ে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করি। কিন্তু তাদের সমাজে তো পুলিশ ছিল না। ঠিক, তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সম্মান এবং আত্মমর্যাদাবোধ। একজন মেহমানকে খালি হাতে ফিরিয়ে দেওয়া মানে নিজের এবং নিজের গোত্রের সম্মান চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়া। ও, তার মানে আতিথেয়তা তাদের ইগোর সাথে যুক্ত ছিল। হ্যাঁ, তাদের সাহসিকতা, আশ্রয়প্রার্থীকে জীবন দিয়ে হলেও রক্ষা করা বা যে কোনো মূল্যে প্রতিশ্রুতি পালন করা, এগুলো কেবল ভালো কাজ ছিল না, এগুলো ছিল সমাজে তাদের অস্তিত্বের ভিত্তি। প্রখ্যাত কবি আন্তারা বিন সাদ্দাদ এর কবিতায় এই আত্মমর্যাদাবোধের তীব্রতা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। একদম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে জন্ম দেয়। যে সমাজে আইন নেই, সেখানে তারা কেবল সম্মানবোধ দিয়ে সমাজকে টিকিয়ে রেখেছিল। অবশ্য পরবর্তীতে যখন ইসলামের আগমন ঘটে, তখন এই সমাজের কাঠামোতে একটি বড় পরিবর্তন আসে। সমাজটি বহুদেবতাবাদ থেকে একেশ্বরবাদের দিকে ফিরে যায়। পাশাপাশি নারীদের অধিকার ও সামাজিক সাম্যের মতো বিষয়গুলোতেও একটি বড় রূপান্তর ঘটে, যা উৎসগুলোতে খুব বিস্তারিত আছে। হ্যাঁ, সেটা একটা বিরাট ঐতিহাসিক বাঁক। কিন্তু ইসলাম পূর্ব যুগে এই সামাজিক রীতিনীতির বাইরেও তাদের মেধা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা মোটেও পিছিয়ে ছিল না। একদমই না। সাহিত্য এবং সংস্কৃতির দিক দিয়ে তারা সমসাময়িক অনেক জাতির চেয়ে এগিয়ে ছিল। তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল তাদের স্মরণশক্তি। স্মরণশক্তি? হ্যাঁ, যেহেতু তাদের কোনো বিশাল গ্রন্থাগার বা সমৃদ্ধ লিখিত আর্কাইভ ছিল না, তাই তাদের মস্তিষ্কই কাজ করত বিশাল এক ডেটাবেস হিসেবে। একবার শুনেই তারা দীর্ঘ কবিতা বা গল্প মুখস্থ করে ফেলত। আমি এটাকে এভাবে চিন্তা করতে পছন্দ করি। ধরুন, তাদের সমাজ ছিল অনেকটা বর্তমান যুগের ব্লকচেইন প্রযুক্তির মতো। ব্লকচেন? দারুণ তুলনা তো। কিভাবে? যেহেতু লেখার কাগজ ছিল না, তাই কবিতা বা চুক্তিই ছিল তাদের ব্লকচেইন।
একবার উকাজ, মাজান্না বা জুল মাজায়েজের মতো মেলায় হাজার মানুষের সামনে একটা দীর্ঘ কবিতা বা চুক্তিনামা আবৃত্তি করা হলো, তো সেটা হাজার হাজার মানুষের মস্তিষ্কে আপলোড হয়ে গেল। হ্যাঁ, একদম তাই। কেউ চাইলেই আর সেই চুক্তির শব্দ পরিবর্তন করতে পারত না, কারণ হাজারটা জীবন্ত হার্ড ড্রাইভে আসল কপিটা সেভ করা আছে। এই রূপকটি শেষ সময়ের বাস্তবতাকে খুব নিখুঁতভাবে তুলে ধরে। এই মেলাগুলো কেবল কেনাকাটার জায়গা ছিল না, এগুলো ছিল তাদের সাহিত্য সম্মেলন, রাজনৈতিক মঞ্চ এবং মিডিয়া ব্রডকাস্ট সেন্টার। আর সেরা কবিতাগুলোকে সম্মান জানিয়ে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যা ইতিহাসে মুয়াল্লাকাত বা ঝুলন্ত কবিতা নামে বিখ্যাত। হ্যাঁ, আর শুধু যে মুখে মুখে চর্চা হতো তা নয়, ইয়েমেনের হিমায়রিরা কিন্তু তাদের ভাষাকে একটি নির্দিষ্ট লিখিত রূপও দিয়েছিল, যা হিমায়রি খত নামে পরিচিত। কেবল সাহিত্য নয়, বিজ্ঞানেও তাদের ব্যবহারিক জ্ঞান আমাকে অবাক করেছে। আমি তো ভেবেছিলাম মরুভূমির মানুষ হয়তো শুধু উট চড়ানোতেই সীমাবদ্ধ ছিল। না, তারা বাতাস দেখে, বাতাসের গন্ধ আর গতিপথ বুঝে নিখুঁতভাবে বৃষ্টির পূর্বাভাস দিতে পারত। মরুভূমিতে পানি খুঁজে বের করার এই আবহাওয়া বিজ্ঞান তো আক্ষরিক অর্থেই তাদের জীবন বাঁচানোর হাতিয়ার ছিল। এর পাশাপাশি তাদের চিকিৎসা বিজ্ঞানের কথাও উল্লেখ করতে হয়। চিকিৎসা বিজ্ঞান মানে ডাক্তার ছিল তখন? অবশ্যই, অবিরাম যুদ্ধবিগ্রহের কারণে হাড় ভাঙার ঘটনা ছিল নিত্যদিনের। তারা লতাপাতা এবং খনিজ পদার্থ দিয়ে ওষুধ তৈরি করতে শিখেছিল এবং হাড় জোড়া লাগানোর মতো অর্থোপেডিক চিকিৎসায় তারা বেশ পারদর্শী ছিল। আরে বাহ! হারিস বিন কালাদা এবং লোকমান বিন আদ এর মতো চিকিৎসকদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। আর যদি বাণিজ্যের কথা বলি, আরব উপদ্বীপ তো ভৌগোলিকভাবে এমন এক জায়গায় যাকে আমরা প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন বলতে পারি। একদম, সিল্ক রোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল তারা। দক্ষিণের বন্দরগুলোতে সুদূর প্রাচ্য এমনকি ভারত থেকে জাহাজ বোঝাই হয়ে পণ্য আসত। তারপর সেই পণ্য উটের ক্যারাভ্যানে করে চলে যেত রোমান বা পশ্চিমা ইউরোপীয় দেশগুলোতে। তারা তো রীতিমতো বৈদেশিক মুদ্রা আয় করত। তারা ছিল আক্ষরিক অর্থেই সেই সময়ের বিশ্ব বাণিজ্যের একটি হাব। আর বিশ্ব বাণিজ্যের এই সংযোগ কেবল অর্থনৈতিকভাবেই তাদের সমৃদ্ধ করেনি, তাদের মননকেও প্রভাবিত করেছিল। এই বৈশ্বিক সংযোগের কারণেই তারা বিভিন্ন দর্শন এবং প্রযুক্তির সংস্পর্শে আসতে পেরেছিল। প্রযুক্তির সংস্পর্শ, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ইয়েমেনের মারিব বাঁধ নির্মাণের মতো দুর্দান্ত প্রকৌশলবিদ্যা প্রমাণ করে যে তারা বাইরের পৃথিবীর প্রযুক্তিগত উৎকর্ষের সাথেও যুক্ত ছিল। উপদ্বীপটি কেবল একটি বিচ্ছিন্ন মরুভূমি ছিল না, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আজকের এই দীর্ঘ এবং গভীর অনুসন্ধান থেকে একটা বিষয় একদম পরিষ্কার। আমরা যাকে এতদিন শেফ একটা অন্ধকার যুগ বলে বাতিল করে দিয়েছিলাম, সেটা আসলে চরম বৈচিত্র্যে ভরপুর একটা জীবন্ত সমাজ ছিল। ঠিক তাই। সেখানে যেমন অন্ধ গোত্রপ্রীতি আর সংঘাত ছিল, তেমনি ছিল অভাবনীয় স্মরণশক্তি, উচ্চমার্গীয় সাহিত্য, চরম আত্মমর্যাদাবোধ এবং বিশ্বব্যাপী বাণিজ্যের একটা জটিল নেটওয়ার্ক। এই মানুষগুলো কোনোভাবেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন আদিম কোনো জাতি ছিল না। না, তারা ছিল অনেক বেশি প্র্যাকটিক্যাল। ইতিহাসকে এভাবেই বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হয়। তাদের সমাজ ব্যবস্থার দুর্বলতাগুলো যেমন স্পষ্ট ছিল, তেমনি প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং অর্জনগুলোও ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি বিষয় নিয়ে আমরা একটু ভাবতে পারি। বলুন। সেই মরুভূমির মানুষগুলো তাদের ইতিহাস, বংশলতিকা এবং একে অপরের প্রতি দেওয়া প্রতিশ্রুতি সবকিছু সংরক্ষণ করত তাদের অটুট স্মৃতিশক্তির মাধ্যমে। হ্যাঁ, মুখের কথাই ছিল সব। তাদের মুখের একটা কথাই ছিল জীবনের চেয়ে মূল্যবান, যা তাদের একে অপরের প্রতি বিশ্বাসকে পাহাড়ের মতো দৃঢ় করত। আজকের এই আধুনিক যুগে, যেখানে আমাদের জীবনের প্রতিটি চুক্তি, কথা আর স্মৃতি শত শত পৃষ্ঠার দলিলে বা ডিজিটাল ডিভাইসের ক্লাউডে লিখিতভাবে সংরক্ষিত থাকে, সেখানে কি আমরা একে অপরের মুখের কথার উপর নির্ভর করার সেই আত্মবিশ্বাস আর আদিম সততা চিরতরে হারিয়ে ফেলেছি? ঠিক এটাই আমার প্রশ্ন। সত্যি, আধুনিক প্রযুক্তি আর আমাদের পারস্পরিক আস্থার জায়গা নিয়ে এটি অত্যন্ত গভীর একটি চিন্তার বিষয়। একদম। তো আজকের মতো আমাদের এই বুদ্ধিবৃত্তিক ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি সেই ধুধু মরুভূমির আড়ালে লুকিয়ে থাকা বুদ্ধিমত্তা, টিকে থাকার সংগ্রাম আর চরম বৈপরীত্যের এই বিশাল ক্যানভাসটি আপনাদের ইতিহাসকে নতুনভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে। ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই।